আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। তো আজকে আমাদের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, তার মানে আমাদের একটা ওরিয়েন্টেশন সেশন ছিল, তারপরে আমরা এই ক্লাসে চলে এসেছি। আমরা আজকে বোঝার চেষ্টা করব আসলে কোডিং কি জিনিস এবং আমাদের শেখার স্টাইলটা কিরকম হবে, মানে আমরা কিভাবে শিখব এই ব্যাপারটা আমরা একটু ডিসকভার করবো। আমি যে বলছি যে ইউনিভার্সাল মেথড অফ লার্নিং আছে একটা, যেখানে আপনি শুধু প্রোগ্রামিং ভাষার কিছু গ্রামার্স, কিছু কমন জিনিস শিখলে প্রায় ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ কভার হয়ে যায়। সো আমার গোল হচ্ছে আপনাদেরকে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার বিল্ড করা, নট অ্যাজ এ স্ট্যাক এক্সপার্ট। কোনো একটা XYZ আপনারা শিখবেন ওইরকম ব্যাপারটা নয়। সো চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে একটু কথা বলে নেওয়া ভালো, আজকে আমার এমনি মন মেজাজ অনেক খারাপ, মানে মোটেও ভালো লাগছে না আর কি। শরীর এবং মন মেজাজ দুইটাই খুবই মানে খারাপ অনুভব করছি। তারপরেও আজকে রেকর্ড করা হচ্ছে, পুরো লং একটা উইক গেছে কাজের দিক থেকেও, প্রজেক্টের দিক থেকেও। এরপরে একটা উইকেন্ড পেয়েছি লম্বা, ভেবেছিলাম যে সব কিছু মিলিয়ে আর কি সুন্দর মতো বেশ কয়েকটা ক্লাস রেকর্ড করে রাখবো। তবে মনে হয় না যে এই উইকে আমি একটার বেশি ক্লাস রেকর্ড করতে পারবো। আর এর কারণ হচ্ছে আমাদের কমিউনিটিতে খুবই একটা মানে ইম্প্যাক্টফুল একটা উদ্যোগ হয়েছিল দেশিমুলা.com, একটু বলে নেই, জিনিসটা অফ হয়ে গিয়েছে। সো ইনিশিয়ালি এটা দেখার পর আমার মনে হয়েছে কিছু জিনিস ইমপ্রুভ করা দরকার, বাট ইমপ্রুভ করার সাজেশন না দিয়ে ইন্ডাস্ট্রির সিনিয়র বলি বা ইন্ডাস্ট্রির যারা টপ লিডিং কোম্পানিজ বলি, তাদের আসলে উচিত ছিল এখানে গাইড করে জিনিসটাকে ওপেন করে দেয়া এবং জিনিসটাকে চলতে দেয়া। এটা যে অফ করা হলো জিনিসটা একটা ইজ আ ভেরি ব্যাড এক্সাম্পল অফ লাইক এক্সপ্রেসিং সামওয়ানস অপিনিয়ন। আর অ্যানোনিমিটির কথা যদি বলি, অবশ্যই কিছু টেকনিক্যাল ফ্লস ছিল, এগুলা তাদের মানে ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। একটা জিনিস শুরুতেই অফ করে দেওয়া হলো। দিস ইজ ভেরি আই উড সে ফ্রাস্ট্রেটিং ফর মি। আই ডোন্ট নো ওয়াই আই ফিল সো। আমার কাছে আই ফিল ভেরি ফ্রাস্ট্রেটিং। আপনাদেরকে আমি একটা দেখতে বলবো, একটা সিরিজ দেখতে বলবো। এটা হচ্ছে ইন্টারনেটস ওন বয় নামে একটা আছে, আমি সম্ভবত বলেছিলাম লাস্ট ক্লাসে কিনা জানি না। আমার এই কোর্সটা যারা দেখবেন তারা প্লিজ এটা দেখবেন একটু, হ্যাঁ। ইন্টারনেটস ওন বয়, এই ডকুমেন্টারিটা একটু দেখবেন প্লিজ। আমার জন্য যদি কিছু আপনারা করতে চান, এই জিনিসটা করতে পারেন, দ্য ইন্টারনেটস ওন বয়, এই ডকুমেন্টারিটা আপনি দেখবেন এবং দেখে জাস্ট আপনাদের রিভিউগুলো আপনারা লিঙ্কডইনে শেয়ার করবেন। হোয়াট ইজ ইন্টারনেটস ওন বয় অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ এজেন্ডা ইজ অল অ্যাবাউট। রেডিট নামে যারা রেডিট চিনেন, রেডিটের মধ্যে কিন্তু ওনার অনেক বড় অবদান ছিল। তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে ফাউন্ডার আছেন, ওনার সাথেও অ্যারন স্টুয়ার্টের অনেক কাজ ছিল। অ্যারন স্টুয়ার্ট মানে হচ্ছে যে যে লোকটার জীবন নিয়ে এই ডকুমেন্টারিটা করা। আর এই তো, এনিওয়েজ লেটস সি। অলরাইট, লেটস গো। আমরা আগে পড়ালেখা শেষ করে নিই। এখন মানে কোডিং জিনিসটা আমি যেভাবে দেখি, ভাই দেখেন, আপনার আসলে জীবনে কোডিং করে খাইতে হবে, এটা নিয়ে তাড়াহুড়া করা যাবে না, এক নম্বর জিনিস। সেকেন্ড যে ব্যাপারটা হলো যে তাড়াহুড়া করতে গেলে আপনাকে অনেকজন অনেক কিছু ঘোল খাওয়াবে। সো আপনাকে যাতে কেউ ঘোল না খাওয়াইতে পারে ওইরকমভাবে আপনার শিখতে হবে। মানে একটা ল্যাঙ্গুয়েজে ফর লুপ আপনি 5,000 টাকা দিয়ে শিখলেন, সেম ফর লুপ ইফেলস আপনি একটা ল্যাঙ্গুয়েজে 5,000 টাকা দিয়ে শিখলেন, 5 মাস খরচ করলেন, এইরকম সময় আর নেই। পৃথিবীটা চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক 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 র্যাপিড চেঞ্জ হয়ে গেছে। আমাদের এত ফাতরামি করার সুযোগ নাই। মানে আমাদের যেটা শিখতে হবে একদম রক সলিড কথাবার্তা শিখতে হবে। সরি, আমি আগে বলেছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজ এবং ওয়েজ অফ টিচিং ইজ টোটালি ডিফারেন্ট দ্যান মেনি আদার্স। সো এইখানে আসলে যেটা আমাকে বলতে হবে আমার মতো করে বলবো। আমার যদি কোনো ভুল হয় আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি এক্সট্রিম কিছু ফিক্সিংয়ের দরকার হয় অবশ্যই আমার ডিসকর্ড চ্যানেল আছে, আপনারা যারা শিখছেন সেখানে জানাবেন। আমার সিনিয়র্সরা যারা আছেন তারাও আমাকে আসলে গাইড করবেন। আদারওয়াইজ আমাকে এইভাবে আসলে কথা বলতে হবে। তো কথা না বলে চলেন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইটসেলফ ডিরেক্টলি ঢুকে যাই। যেমন এই কোডিং ফাইলটা হচ্ছে আমাদের এটা একটা কোড ফাইল, হ্যাঁ, এটা একটা কোড ফাইল। আর আমি কোথায় আছি এখন? আমি আছি replit.com নামে একটা সাইটে। তো আমি বললাম আমি replit.com-এ আসি। এখন আমি কোড কোথায় লিখবো? একটা ওয়েবসাইটে ঢুকে কোড লিখবো। একটা ওয়েবসাইটে ঢুকে আমি কোড রান করব। এই জিনিসটা এইভাবে না করে আরও একভাবে করা যায়। যেমন আমি অনলাইনে এটা টেক্সট এডিটর আছে, সেইখানে কোডটা রান করতে পারি। আরেকটা উপায় হচ্ছে অফলাইনেও এই কোডটা রান করা যায়, মানে আমি আমার মেশিনেও এই কোডটা রান করতে পারি। তার মানে main.cpp হচ্ছে এটা একটা ফাইল, লাইক টেক্সট ফাইল, লাইক অন্য ভিডিও ফাইল .mp3 .mp4 ফাইল, তাই না? এই জিনিসগুলো হচ্ছে এইরকম মানে ফাইল আকারেই আছে। তো এই ফাইলটা অনলাইনেও থাকতে পারে, অফলাইনেও থাকতে পারে। সো অনলাইনে যেমন আছে তখন আমরা একে বলতেছি সার্ভার সাইডে রান করবে এইরকম একটা ওয়েবসাইটের মাধ্যমে replit.com-এ। হ্যাঁ, এটা হচ্ছে গুগল ড্রাইভ চিন্তা করতে হবে আমরা, গুগল ড্রাইভ ফর কোড ফাইলস, রাইট?
গুগল ড্রাইভ মানে গুগল ড্রাইভে যেমন আপনার ফটো জমা রাখেন একইভাবে কোডগুলো এখানে জমা রাখবেন, ভেরি সিম্পল। আবার সেম জিনিসটা যদি আমি আমার VS কোড অন করি, এটা হচ্ছে আমার অফলাইনে, দেখেন অফলাইনে এরকম কিছু টুল আছে, এগুলো দেখে এখনই ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তার মানে এইখানে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, ওইটা একটা C++ ফাইল, আপনি এখানেও C++ ফাইল লিখতে পারেন, main.cpp, এটা আমরা এখানেও লিখতে পারি, রাইট, এটা আমরা এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই ফাইলটা আমি এখানেও রান করতে পারি, তখন আমার মেশিনের মধ্যে রান হবে। আর আমি যখন এই কোডটা অনলাইনে রান করছি, এই কোডটা দূর দেশে কোনো সার্ভারে বা অন্য কোনো মেশিনে এটা রান হবে। এনিওয়েজ, ওইটা ডিফারেন্ট টপিক। তো মেইন আমাদের যে আলোচনার বিষয়বস্তু যেটা হলো যে দুনিয়াতে যে কোনো ফাইল, যেমন ইমেজ বলি, তারপর সাউন্ড, যদি আপনি সাউন্ড চিন্তা করেন, তারপর ভিডিও ফাইল চিন্তা করেন, তাই না, আপনি যে কোনো ধরনের ফাইল, এই ভিডিও ফাইলগুলো যদি আপনি চিন্তা করেন, এইগুলাকে রান করার জন্য আমার একটা সফটওয়্যার লেয়ার দরকার হয়। যেমন ইমেজ ফাইলকে আপনি যদি ওপেন করতে চান, আমার ইমেজ আছে কিনা দেখি, হ্যাঁ এখানে একটা ইমেজ আছে, এই ইমেজ ফাইলটাকে যদি আমি ওপেন করতে চাই, রাইট, এই ইমেজ ফাইলটাকে আমি কি দিয়ে ওপেন করবো বলেন তো? যদি ওপেন উইথ করি, রাইট ওপেন, হোয়ার ইজ ওপেন উইথ, দেখেন আমার অনেকগুলো সফটওয়্যার আসছে না ডান পাশে, পেইন্ট, ফটোস, অনেকগুলো সফটওয়্যার আসছে। তারপর এই সফটওয়্যার মানে এই ইমেজটাকে যদি আমি ওপেন করতে চাই, যে আমার সফটওয়্যার লেয়ারটা দরকার হয়, ওপেন উইথ ফটো এডিটর, এবং ভিডিও যদি রান করতে চাই ওপেন উইথ VLC মিডিয়া প্লেয়ার, এই যে সফটওয়্যারগুলো দরকার হয়, এইগুলো প্লেন কিছু ফাইলকে ওপেন করার জন্য এইখানে কোডিংয়ের সাথেও মিল আছে। তার মানে আপনি যখন main.cpp ফাইল লিখলেন আপনার কম্পিউটারে বা সার্ভারে যেখানেই লেখেন না কেন, এই main.cpp ফাইলকে ওপেন করার জন্য আপনার একটা সফটওয়্যারের দরকার আছে, তাই না? এমনি তো রান হবে না, রাইট? তার মানে আপনি যখন এই যে main.cpp লেখেন, এই ফাইলটাকে রান করার জন্য একটা সফটওয়্যারের দরকার হয়। কি লাগবে সফটওয়্যারে, কি থাকবে, এগুলো আপাতত আমাদের আপাতত আমাদের হেডেক না, এগুলো নিয়ে আপাতত আমাদের চিন্তা করার দরকারই নেই। বাট সফটওয়্যার লাগবে। ভিডিও ফাইল রান করার জন্য কি সফটওয়্যার লাগবে? VLC মিডিয়া প্লেয়ার লাগবে, রাইট? তারপরে সাউন্ড ফাইল রান করার জন্য কি লাগবে? মানে আপনার মিডিয়া প্লেয়ার, যদি আমরা উইন্ডোজে থাকি, মিডিয়া প্লেয়ার লাগবে, তাই না? ইমেজ ফাইল রান করার জন্য অথবা ইমেজ ফাইলকে দেখার জন্য কি লাগবে? আরেকটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যার লিখে রাখি। আবার facebook.com ভিজিট করার জন্য কি লাগবে? কি টাইপের সফটওয়্যার লাগবে? ক্রোম। আমি যে লেখাটা লিখছি HTML পেজটা রেন্ডার করার জন্য, এটাকে মানে রেন্ডার করার জন্য কি টাইপের সফটওয়্যার লাগবে? ক্রোম বা ফায়ারফক্স, এই ধরনের সফটওয়্যার লাগবে। তার মানে পৃথিবীতে সব ধরনের ফাইল ওপেন করার জন্য স্পেসিফিক কিছু সফটওয়্যার এবং টুল আছে। সেই ফাইলগুলোকে যখন আপনি ওপেন করবেন, তখন আসলে কম্পিউটারের মধ্যে কিছু কাজ হয়। আপনার যে কম্পিউটার থাকবে, ডিভাইস মানে CPU থাকবে বা র্যাম থাকবে বা কম্পিটিশন ডিভাইস থাকবে, তার মধ্যে কিছু কাজ হয়, সে কিছু কাজ করে। ধরেন আপনারা একটা গেম ফাইল ওপেন করছেন, NFS টাইপের, NFS বা FIFA, আপনারা এগুলো অন করছেন অফলাইনে, আপনার কম্পিউটারে ইনস্টল অবস্থায় ছিল। তো আপনি যখন FIFA.cpp এরকম কোনো ফাইল অন করবেন, ধরে নিই আমরা ফিফাটা C++ এ লেখা, C++ মানে .cpp, যখন আপনারা অন করবেন তখন আসলে কি করবে? ফিফার একটা সফটওয়্যার, ফিফা যে ওপেন করার জন্য যে রানারটা আছে সেটা এই লেয়ারে কাজ করবে, মানে সফটওয়্যারটা ওপেন হবে। সেটা আসলে কি করবে? আপনার কম্পিউটারের যে গ্রাফিক্স কার্ড আছে, মানে গেম চালাতে তো আপনার ভালো গ্রাফিক্স কার্ড লাগবে, গ্রাফিক্স কার্ড, তারপর হচ্ছে যে আপনার র্যাম, তারপর হচ্ছে যে আপনার এইখানে CPU, তারপর L1 L2 L3 ক্যাশ লাগবে, তারপর আপনার এই হার্ড ড্রাইভ লাগবে, তারপর আপনি কিবোর্ড দিয়ে যে অপারেশনগুলো করবেন সেগুলোর সাথে ইন্টারাকশন লাগবে। সেগুলো কন্ট্রোল হয় কোথায়? সেগুলো যে এই লেয়ারে কন্ট্রোল হয়, যেখানে আপনার আসলে ডেস্কটপ কম্পিউটার, যদি ডেস্কটপ কম্পিউটার থাকে, যে টোটাল যে বাক্সটা আছে ওই বাক্সটার মতো চিন্তা করতে পারেন। বাক্সের মধ্যে তো আমার এগুলো থাকে, তাই না? র্যাম, CPU, HDD। তার মানে আমার কথা হলো, ভিডিও ফাইল যেরকম একটা ফাইল যাকে ওপেন করার জন্য আরেকটা VLC মিডিয়া প্লেয়ার লাগবে, মানে আমার এই কথা সারমর্ম হলো main.cpp আর কিছু না, সেই ধরনের একটা প্লেন ফাইল বা main.js বা main.cpp, প্লেন কিছু ফাইল যেটাকে রান করার জন্য আপনার কি লাগবে? সফটওয়্যার লাগবে। তার মানে আপনার কম্পিউটারে যদি কোনো কোড ফাইল আপনি রান করতে চান, সেই কম্পিউটারে সেই কোড ফাইলকে রান করার জন্য সফটওয়্যার লাগবে। যদি আপনি জাভা রান করতে চান, এইরকম আপনার সিস্টেমে, এটাকে বলে কমান্ড, এটাকে বলে টার্মিনাল চিন্তা করতে পারেন, টার্মিনাল। যদি আপনি জাভা ফাইল রান করতে চান, আমারটা রান হবে না, কারণ আমার কম্পিউটারে কি নাই? এই মিডল লেয়ারটা নাই, এই জাভা সফটওয়্যার ইনস্টল দেওয়া নাই, আমি জাভা ফাইল রান করতে পারবো না, তাই না? যদি আপনি CPP কোড রান করতে চান, CPP ইনস্টলড অবস্থায় থাকা লাগবে, যদিও এটা CPP দেখার কারেক্ট উপায় না।
যদি আপনি Node.js রান করতে চান Node.js ইনস্টল থাকা লাগবে, মানে জাভাস্ক্রিপ্ট কোড যদি আমার কম্পিউটারে রান করতে চাই আমার এখানে Node.js ইনস্টল করে দেওয়া আছে। আমি যদি পাইথন রান করতে চাই আমার পাইথন কোড এখানে লিখে আপনার পাইথন লিখলে আপনার এখানে দেখেন আসে কিনা, কাজ হয় কিনা। যেমন আমার কাছে পাইথন 3.13 ইনস্টল দেওয়া আছে, তার মানে আমি পাইথন রান করতে পারবো। অনুরূপভাবে আপনার এখানে ধরেন ভিএলসি, আপনার কম্পিউটারে ভিএলসি, মিডিয়া প্লেয়ার অথবা আপনার এই সাউন্ড প্লেয়ার এগুলো অলরেডি ইনস্টল দেওয়া আছে। এগুলো আপনি কোথায় দেখতে পারবেন? কন্ট্রোল প্যানেলে যান, গিয়ে আপনি দেখবেন এই যে প্রোগ্রামগুলোকে রিমুভ করে দেওয়ার যে জায়গা আছে সেইখানে যান। এখানে দেখবেন যে ফাইল ওপেন করার জন্য আপনার সব কিছু দেওয়া আছে। যেমন এটা আমার অডিও রেকর্ডার একটা সফটওয়্যার, তারপর এটা গিট, তারপর এটা হচ্ছে আপনার ভিডিও প্রসেসিং সফটওয়্যার, রাইট? এক একটা রিলেটেড কাজ করার জন্য আমার এক এক ধরনের সফটওয়্যার এখানে অলরেডি ইনস্টল দেওয়া আছে। যেমন নোড আর পাইথন কোড ফাইল মানে .js ফাইল আর .py ফাইল রান করার জন্য এখানে অলরেডি সফটওয়্যার প্রি ইনস্টল দেওয়া আছে। এই কারণে আমি এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে কাজ করতে পারবো। এখন আমি যেটা বললাম যে আমাদের কোডার হিসেবে যে প্রবলেমটা হয় কি, প্রথমেই আমরা অফলাইনে এই সফটওয়্যারগুলোকে ইনস্টল দেওয়ার জন্য আমাদের খুব ভয় লাগে, আমরা খুব প্যারা খেয়ে যাই। স্টার্টার যারা কোডার আছে, এটা আমি নিজেও প্যারা খাইতাম, খুব খারাপ লাগে যে এই জিনিসগুলা খুব কমপ্লেক্স লাগে। যখন আটকায় যাই তখন আবার জিজ্ঞাসা করার কেউ থাকে না। তো আমি তো কোডিং শিখবো, আমার তো আসলে এইগুলা এখন ইনস্টল না দেওয়া থাকলেও পারা উচিত। আমার শেখা দরকার এখন কোডিং। ফার্স্ট ডেতে আমার শেখা দরকার কোডিং। সেটা শেখার জন্য আমি কি করব, খুবই সহজ যে উপাদান মানে সমাধান, আমি সেই দিকে যাব। খুবই সহজ সমাধান হচ্ছে, আমি সবাইকে বলি IDE 1 নামে একটা ওয়েবসাইট আছে, আপনি এখানে যাবেন। IDE 1 ওয়েবসাইটটা যাবেন। IDE 1 ওয়েবসাইটটা কি, এটা হচ্ছে একটা ওয়েব বেসড ধরেন কোড রাইটিং টুল আর কোড রানার টুল, যেখানে আপনি কোড রান করতে পারবেন, যেখানে আপনি কোড দেখতে পারবেন, এডিট করতে পারবেন, এবং দুনিয়ার প্রায় পপুলার সব ল্যাঙ্গুয়েজে এটা এখানে করা সম্ভব হচ্ছে, মানে করা যাচ্ছে। তো আমাদের আজকের মেইন পারপাস হচ্ছে আমরা যে কোনো একটা কোড লিখবো, যে কোনো একটা কোড লিখতে চাই। এটা হচ্ছে আমাদের C++ এর একটা কোড, বাট আমাদের মেইন গোল C++ শেখা না, বরং আমরা কম্পিউটেশন শিখবো, কোডিং শিখবো। তো এই ফাইলটার মধ্যে আর এই ফাইলটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আপনি চাইলে replit.com-এও যেতে পারেন, আপনি চাইলে IDE 1-এও যেতে পারেন। replit.com-এর কিছু লিমিটেশন আছে, কিছুক্ষণ পরে আপনাকে পেইডে ক্লিক করতে বলবে, বাট আপনি replit.com ইউজ করা শিখেন। এটা মডার্ন ডেজ প্রোগ্রামিংয়ের মধ্যে এটাও অলরেডি ইনক্লুডেড হওয়া শুরু করে দিচ্ছে আর কি। তো দেখেন এই যে জায়গাটুকুর মধ্যে কোড লিখছি এটাকে বলে কোড এডিটর। কোড এডিটর অনলাইনেও থাকতে পারে, আবার আমার যেটা অফলাইনেও আছে। তো আমার কোডগুলো যখন আমি রান করব আমার কম্পিউটারে, তখন এই কম্পিটিশন ডিভাইসটা রান হবে। আবার যদি অনলাইনে এইসব কোড এডিটরে আমি কোড রান করি, রান বাটনে ক্লিক করি, সে কোডটা কিন্তু আমার মেশিনে এক্সিকিউট হবে না, সে কোডটা এক্সিকিউট হবে অন্য আরেকটা সার্ভার বা অন্য আরেকটা মেশিনে এক্সিকিউট হবে। আমরা আসবো, বাট অত কমপ্লেক্স চিন্তা ভাবনার আপাতত আমাদের দরকার নেই। আমরা শুধু এটা ধরে নেই যে আমাদের ইনস্টল দেয়া এগুলো খুবই প্যারার জিনিস। সেই প্যারা থেকে বাঁচার জন্য ভাই আমি অনলাইনে কোড লিখবো, যাতে আমি প্রথম দিনে একদম সুন্দর কোড লিখতে পারি, আমার কোনো ঝামেলা না থাকে। তো এই যে main.cpp ফাইল একে কে খুলবে? যেই সার্ভারে এই ওয়েবসাইটটা হোস্ট আছে সে খুলে এই কোডটাকে রান করবে। তো C++ লিখে আপনি কোথা থেকে C++ এর সিনট্যাক্সগুলো দেখবেন আর কি। C++ এই ওয়েবসাইটটা একটা ভালো ওয়েবসাইট, এখানে আপনি রানও করতে পারবেন, কোড দেখতেও পারবেন, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা আপনারা একটু দেখতে পারেন আর কি, এটা বেশ ভালো। চলেন আমরা দেখি Coutটা নিব। আচ্ছা, আপনারা অতটুকু বাদ দিলেও হবে। programmist.com এটা বুকমার্ক করে রাখবেন। এটাতে খুব সুন্দর আপনার মানে রিটেন বেস, আপনার টেক্সট বেস টিউটোরিয়াল দেওয়া থাকে, এটাকে আপনার একটু বুকমার্ক করে রাখবেন। হ্যাঁ, তো আমি যাব এখানে Cout করব, এখানে একটা সেমিকোলন। এইগুলা কি জিনিস আমি পরে বলবো, হ্যাঁ, বাট এখন রান বাটন আমি ক্লিক করব, তারপর আমি দেখাবো যে প্রোগ্রামিংটা আসলে কিভাবে হচ্ছে এখানে। তো এখানে দেখেন এই কোডটা রান বাটনে ক্লিক করলে কম্পিউটার কিছু একটা করে আপনাকে একটা আউটপুট ফেরত দেয়, একটা আউটপুট দেখায়। STD মানে হচ্ছে STD, S মানে হচ্ছে ST মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, STD মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর ইন মানে হচ্ছে ইনপুট, স্ট্যান্ডার্ড ইনপুট, আর STD আউট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। মানে এর মধ্যে কোনো ইনপুট আমি দেইনি, শুধু আমি আউটপুট জেনারেট করতে বলেছি। এই কোডটার মানে হচ্ছে এই। এখন Cout নামে যে লেখাটা লিখলাম, Cout মানে হচ্ছে তুমি কনসোলে কিছু দেখাও বা তুমি আউটপুট হিসেবে কিছু প্রিন্ট করো। তো এই ধরনের কোড আপনি দেখবেন যে এই ধরনের লেখা দুনিয়ার প্রায় সব ল্যাঙ্গুয়েজেই আছে, যে আউটপুট প্রিন্ট করার লেখা।
এই আউটপুট প্রিন্ট করার জন্য সবাই ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড লেখে, আমরা হ্যালো ওয়ার্ল্ড না লিখে শুধু হাই লিখলাম আর কি। তো এখানে কি হচ্ছে আসলে, এখানে হচ্ছে এটা কিন্তু আমার একটা সিপিপি ফাইল, তাই না? এই কোডটা হচ্ছে একটা সিপিপি ফাইল। এই কোডটাকে কম্পিউটার কি করবে, লাইন বাই লাইন এক্সিকিউট করবে। প্রথমে এই লাইন দেখবে, এই লাইন দেখবে, যখন এই যে মেইন ফাংশন দেখবে এখান থেকে আসলে কাজ শুরু হয়। তো আপনি বলবেন ভাই এগুলো দেখে আমি কিছু বুঝতে পারতেছি না, এগুলো দেখে আপনার বোঝার দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ আপাতত যা আছে আপনি সেটাই লিখবেন অ্যাজ ইট ইজ। একটা C++ কোড ফাইল নেবেন, ইনক্লুড লিখবেন আইও স্ট্রিম মানে আইও মানে ইনপুট আউটপুট, আর স্ট্রিম মানে স্ট্রিম। ইনক্লুড আইও স্ট্রিম মানে এখানে ইনপুট আউটপুট নিয়ে কাজ করার জন্য কিছু একটা বলে দেওয়া আছে আগে, হ্যাশ ইনক্লুড লিখে যেটা বলা আছে, কিছু একটা বলা আছে ইনপুট আউটপুট নিয়ে কাজ করার জন্য, যেই কারণে আসলে এই সি আউটটা কাজ করেছে। এইখানে যে কোডটুকু লিখে দেওয়া আছে ঠিক ওই কোডটুকুর কারণে সি আউট কাজ করছে। আমি আসতেছি। তো আমি যেটা বলতেছিলাম, কোড ফাইলগুলো উপর থেকে নিচে এরকম একটা একটা করে লাইন করে রান হবে। এই রানিং ফেজটা 2 ফেজের, এই রানিং সাইকেলটা 2 ফেজের। ও প্রথমে কি করবে, প্রথমে পুরা কোড ওয়ান লাইন করে স্ক্যান করে করে নিচে যাবে। তারপরের ফেজে এসে আসলে ওই রকম একটা এক্সিকিউশন ফেজে আবার ওই যে লাইনগুলো স্ক্যান করেছে সেগুলোকে ওয়ান লাইন বাই ওয়ান এক্সিকিউট করবে। তো স্ক্যান শুরু হবে একদম উপরের লাইন থেকে, সে কিছু একটা কাজ করবে, কম্পাইলেশন করবে, টোকেনাইজেশন করবে, ওইগুলো আমাদের হেডেক না, আমরা আপাতত জানি না এগুলো, ওইগুলো আমরা দেখতে চাই না এখন। তো ফার্স্ট ফেজে কি করবে, শুধু কোডগুলোতে যদি কোনো ভুল থাকে, আপনি লিখতে যদি কিছু ভুল করেন, কোনো কনভেনশন যদি ঝামেলা করেন, ওইগুলো করবে। আর সেকেন্ড ফেজে কি করবে, এই যে মেইন নামে একটা ফাংশন খুঁজে বের করবে, যে মেইন প্রোগ্রামিংয়ের স্টার্টিং পয়েন্টটা কোনটা। এই মেইন জিনিসটা খুঁজে পেলে এই মেইন ফাংশন থেকে একটা লাইন করে এক্সিকিউট করবে। তার মানে দুইটা জিনিস, যদি আপনি C++-এ কোড লিখতে চান, কোডের এক্সটেনশন দিতে হবে .cpp, ঠিক আছে? দেখেন এইখানেও .cpp আপনি কোথাও না কোথাও পাবেন। যদি জাভাস্ক্রিপ্টে কোড লিখতে চান .js, যদি আপনি পাইথনে কোড লিখতে চান আপনার লিখতে হবে main.py। তার মানে ফাইলের এক্সটেনশন আলাদা আলাদা হবে, এবং প্রত্যেকটা কোড ফাইলের মধ্যেই এই জিনিসটা সত্য। জাভা বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, প্রত্যেকটা কোড ফাইলের মধ্যেই। তো চলেন আমরা একটা জাভা কোড দেখি। জাভা কোড যদি আমরা দেখতে যাই, আমাদের কি এখন দিবে কিনা আই এম নট শিওর। হ্যাঁ, দেওয়া উচিত। জাভা কোডে গেলাম। হ্যাঁ, তো জাভা কোডে যাওয়ার সময় আমরা যেটা করবো, আমাদের এত কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট নেই, আমরা সমস্যা নেই, এগুলো দেখে ভয় পায় না, এগুলো হচ্ছে বাই ডিফল্ট কোড, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, এগুলো ডিফল্ট কোড আপনার আইডি বা যেখানে কোড করবেন তারা জেনারেট করে দিবে। তার মানে আমি যে কথাগুলো বললাম সেগুলোর প্রমাণ কি, যে 2 ফেজ স্ক্যান হবে। একটা ফেজের স্ক্যান নিয়ে আপাতত আমরা মাথা ঘামাবো না, বলে দিচ্ছি। ওই ফেজে আপনার প্রোগ্রামিংয়ে কোনো ভুল আছে কিনা, কোডে কোনো এরর আছে কিনা সেগুলো চেক করবে। পরের যে স্টেপ আছে সেখানে কি করবে, পরের স্টেপে একটা মেইন ফাংশন মেইন পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট খুঁজে বের করবে। সেই মেইন স্টার্টিং পয়েন্ট কোনটা এখানে দেখে বোঝা যায়, দেখেন তো। জাভার ক্ষেত্রে মেইন স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এই যে দেখেন মেইন লেখাই আছে। ডিফারেন্স কি, এখানে ইন্ট মেইন লেখা আর এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখা। তো আমরা আপাতত ইন্ট মেইন কি এগুলো জানি না, এগুলো আমাদের জন্য ব্ল্যাক বক্স। ইন্ট মেইন ভয়েড কি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, অতএব এটা আমরা নিয়ে আপাতত টেনশন না করলেও আমাদের চলছে। তার মানে এইখানেও আমার মেইন পয়েন্ট খুঁজে বের করবে, জাভা প্রোগ্রামিংয়েও মেইন পয়েন্ট খুঁজে বের করবে। তারপরে আপনি যদি সি শার্পে যাই, সি শার্পে কি হবে, সি শার্পে আনি একটু, আমরা এটাকে কপি করে আমরা এইখানে নিয়ে আসি, একটু দেখি। C++-এ কি হবে, সেম আমার এই 2 ফেজ রান হবে, তাই না? প্রথমে খুঁজে দেখবে যে কোডে কোনো এরর আছে কিনা, তারপরের ফেজে কি করবে, এই কোডগুলো একদম মেইন যে পয়েন্ট আছে সেই মেইন পয়েন্ট থেকে রান শুরু হবে। এই যে মেইন পয়েন্ট থেকে রান শুরু হবে, মেইন লেখা আছে এখানে। তারপর C++ কোথায় আছে, সি কোথায় আছে আমরা একটু দেখি। তো সি কোডের ক্ষেত্রে কি হবে, ধরেন আমরা এইরকম একটা সি কোড দেখতেছি। সি কোডের ক্ষেত্রে কি হবে, সি কোডের ক্ষেত্রে আপনার ঠিক সেম একই কথা, এই মেইন ফাংশন থেকে রান শুরু হবে, তার আগে একটা হচ্ছে স্ক্যান থাকবে। এরকম একটা ফুল কোড ফাইলটাকে স্ক্যান করবে, কেউ না কেউ কোনো না কোনো জিনিসে স্ক্যান করবে। হ্যাঁ, তারপরে কি হবে, মেইন ফাংশন থেকে এই প্রোগ্রামিংটা রান 1 বাই 1 লাইন এক্সিকিউশন শুরু হবে। সো প্রোগ্রামিং লাইন যখন এক্সিকিউশন শুরু হবে, এটা সবসময় উপর থেকে নিচে আপনারা এইভাবে চিন্তা করবেন, একটা লাইন বাই একটা লাইন এক্সিকিউট করবে। এখন এই কোডগুলো যখন এক্সিকিউট হবে তখন আসলে মানে রিলেশনটা কোথায়, তখন আপনার কম্পিউটারে যদি এক্সিকিউট করেন হবেটা কি আসলে, তখন আপনার কম্পিউটারে হবেটা কি, তখন এই যে আপনার কম্পিউটার আছে, কম্পিউটারের পাশে একটা ডেস্কটপ ডিভাইস আছে, কম্পিউটার পাশে যে একটা ডেস্কটপ ডিভাইস আছে, এই ডেস্কটপ ডিভাইসের মধ্যে এই ফাইলটা তো আপনার এই ডেস্কটপের মধ্যে থাকবে, আপনার হার্ড ড্রাইভে থাকবে। যখন আপনি রান দিবেন তখন আসলে আপনার কম্পিউটেশন ডিভাইসগুলো
কাজ করা শুরু করবে, সিপিইউ কাজ করবে, র্যাম কাজ করবে, তারপর হচ্ছে যে আপনার মনিটর কাজ করতে পারে, তারপর হচ্ছে যে কোনো জিনিস আপনার কাজ করবে। তো এই কোড ফাইলটা যখন আপনি রান দিবেন তখন আসলে ডিভাইসের মধ্যে আপনার যে কম্পিটিশনের আপনি দেখাই, ইনফ্যাক্ট ওটা দেখাই সিপিইউ কি কাজ করবে। আমি এইরকম যে দেখেন এইরকম একটা ছোট যন্ত্র থাকে না আপনাদের, এটা তখন ইন অ্যাকশনে চলে আসবে। ইন অ্যাকশন এই যন্ত্রটা তো থাকে আপনার, রাইট? ইন অ্যাকশনে চলে আসবে এটা যন্ত্রটা কোথায় থাকে? এই যে ডিভাইস, ছোট যে আমার ডিভাইস নামে যে ব্যাপারটা আমি এঁকেছিলাম আমার ডেস্কটপ, এর মধ্যে কাজ আছে, এর মধ্যে চলবে। তারপর আপনার যে র্যাম আছে, র্যাম কাজ করবে। আপনার যখন র্যাম কিনেন 16 GB 32 GB এরকম র্যাম কিনেন না, তখন এই র্যামগুলোও ইন অ্যাকশনে চলে আসবে। সরি, এটা একটু ছোট করে নেই। এই যে র্যামগুলো দেখলাম, এই র্যামগুলো ইন অ্যাকশনে চলে আসবে। তার মানে আপনার লেখা কোড কারে কারে গরম করতে পারে, আপনার লেখা কোড কারে কারে টাচ করবে, মনিটর টাচ করতে পারে, সিপিইউ টাচ করতে পারবে, র্যাম টাচ করতে পারবে। মানে আপনি যখন আপনার কোড লিখে রান বাটনে ক্লিক করবেন, এই ক্লিক করার সাথে সাথে যেই মেশিনে আবার শুনেন, যেই মেশিনে আপনি রান করবেন সেই মেশিনের সিপিইউ, র্যাম, সেই মেশিনের কম্পিটিশন ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইসগুলো সে অ্যাক্সেস করার ক্ষমতা রাখে। আপনি যখন এইখানে সি আউট লিখবেন, দেখেন এইখানে আমি আরেকটা লাইন লিখে নিই, ইউজিং নেম স্পেস এসটিডি। আচ্ছা, এইখানে যখন আপনি আসলে এই সি আউটটা লিখবেন তখন কি হবে? সি আউট, তখন আসলে কম্পিটিশন এই প্রোগ্রামটা রান করলে আউটপুট দেখানোর একটা ব্যবস্থা করে দিবে। যে আউটপুটটা দেখেন, এই ডান পাশে আপনি হাই লেখা দেখতে পাচ্ছেন, এটা replit.com আমরা আসবো এখানে, মানে এটা ইন্টারফেস দেখে কনফিউজ হয় না। এটা আউটপুট জেনারেট করলে কোথায় আসতেছে? এই ডান পাশের একটা জায়গায় আউটপুটটা জেনারেট করতেছে, হাই নামে একটা আউটপুট জেনারেট করতেছে। আমাদের কম্পিউটারে যদি এই কোডটা রান করতাম, এইরকম একটা আউটপুট ডিভাইসে আউটপুট ধরেন প্রম্পটিং আউটপুট সফটওয়্যারে এই আউটপুটটা দেখাতো। সি আউট প্রোগ্রাম রান করলে এইরকম টার্মিনালে দেখাতো। এইরকম টার্মিনালে না দেখায়, যেহেতু আমরা অনলাইনে রান করছি, অনলাইনের যে টার্মিনাল আছে হাই কনসোল মানে যে এই ধরনের টার্মিনাল চিন্তা করতে পারেন, এই হাইটা অনলাইনে দেখালো, উইচ ইজ ভেরি সেম। আপনি এইটাকে এখানে রেখে দিতে পারেন, অফলাইনে করলে সেটা তেমনই আসতো আর কি। তো এই সি আউটটা আসলে জানে যে কিভাবে আউটপুট দেখাইতে হবে। সি আউট এটা কে লিখছে তাহলে? সি আউটটা লিখলো কে? সি আউটটা যারা C++ ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করেছে, অ্যাগেইন আমি উপরে ফেরত যাই, এবার উপরে যদি ফেরত যাই, এই যে C++টা রান করার জন্য এখানে কিছু তো কাজ করা আছে না? C++ ফাইলটাকে রান করার জন্য একটা সফটওয়্যার লাগবে না? সেই সফটওয়্যারে দুইটা পার্ট, সেই সফটওয়্যার হচ্ছে সেই সফটওয়্যার দুইটা কাজ করে, মানে বেসিকলি মানে মোটা দাগে হাই লেভেল থেকে দুইটা কাজ করে। একটা হচ্ছে এই সফটওয়্যারটার মধ্যে যেই ফাইলটা ঢুকবে এ আসলে রানেবল কিনা, এর মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, কোনো এরর আছে কিনা, বাগ আছে কিনা সেটা খুঁজে বের করে। আর এই সফটওয়্যারটা এই সিপিপি ফাইলকে, এই C++ বা জাভা বা নোড.js বা পাইথন এই ফাইলটাকে রান করানোর জন্য এই সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড এগুলো রান করার জন্য যেগুলো ইন্টারফেসিং দরকার, ইন্টারফেসিং কী জিনিস আপনারা হয়তো এখনই বুঝবেন না, বোঝার দরকারও নেই, বাট মোটা দাগে এই ব্যবস্থা করে দেয়। এই যে বললাম মোটা দাগে দুইটা কাজ করে, এই কোড ফাইলটা ঠিকঠাক আছে কিনা এটা চেক করবে, করে রানেবল করবে, করার পর কম্পিটিশন ডিভাইসের সাথে যে যোগাযোগ হবে সেই যোগাযোগের জন্য কিছু ব্যবস্থা সে বানায় দেয়। এই ব্যবস্থাটা হচ্ছে কি? আইও স্ট্রিম। তার মানে আইও স্ট্রিম কে বানাইছে? আইও স্ট্রিম নামে যে লাইব্রেরি, যে কোডগুলো আছে সে কে বানাইছে, মানে ফিলোসফিটা কি? এই আইও স্ট্রিমটা কেউ না কেউ লিখছে, তাই না? এই আইও স্ট্রিম কেউ না কেউ লিখছে। তারপরে এরকম stdio.c এর জন্য যদি আমরা চিন্তা করি, সেটাও কেউ লিখছে, তাই না? এই সিও মানে ইনক্লুড stdio.h, আইও মানে ইনপুট আউটপুট, এখানেও আইও মানে ইনপুট আউটপুট। এই যে কোড রান করলে এই ডান পাশে যে আউটপুটটা দেখাচ্ছে, এই কোডটা সিতে বলেন, জাভাতে বলেন, পাইথনে বলেন, সব ল্যাঙ্গুয়েজে ডিজাইন করা আছে। এখন ল্যাঙ্গুয়েজ আপনার কেন ইউজ করা লাগতেছে? ল্যাঙ্গুয়েজ যারা ডিজাইন করে, যেমন C++ যারা বানাইলো ওরা তাহলে আপনাকে কি দেয়? আবার পাইথন যারা বানাইলো ওরা আপনাকে কি দেয়? আপনি এই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা ইউজ কেন করবেন? ওরা আপনাকে এটা দিচ্ছে কারণ এই যে আইও স্ট্রিম ওরা বানাই দিছে আপনাকে। এই যে এই উপরের লেয়ারে দুইটা সফটওয়্যার এগুলো বানাই দিচ্ছে, এগুলো কারা বানাইছে? C++ যারা কোডটা ডিজাইন করেছে, C++ ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করেছে তারা বানিয়েছে। তার মানে দেখেন, আপনি ঠান্ডা মাথায় হিসাব করেন, এই নেম স্পেস, তারপরে আইও স্ট্রিম, এগুলো অন্য মানুষের লেখা কোড। একজন কোডার, ধরেন আপনি একজন কোডার, আপনি কোড লিখবেন C++ এর কোডার, হ্যাঁ, এটা হচ্ছে পার্টি 1 সফটওয়্যার ডেভেলপমেন্টের, এটা হচ্ছে পার্টি 1। আর একটা পার্টি আছে,
আরেকটা পার্টি হচ্ছে বড় পার্টি। এই বড় পার্টিকে যারা ল্যাঙ্গুয়েজটা লিখে, যারা ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করে, যেমন সি প্লাস প্লাস যারা ডিজাইন করলো, পাইথন যারা ডিজাইন করলো, ওরা একটা বড় পার্টি। ওরা আপনাকে কি দেয়? ওরা আপনাকে বিভিন্ন এইরকম ছোট ছোট ইউটিলিটি টুলস দিবে। যে এখন যদি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা এরকম আউটপুট ডিভাইসের সাথে ইন্টারফেসিং করার মতো টুল না দিত, তার মানে আপনি কোড লিখলেই সেটা আউটপুট জেনারেট করার মতো টুল না দিত, এটাকে আপনাকে লিখতে হইতো। তার মানে এই যে ক্লিক করলেই যে ডান পাশে আউটপুট জেনারেট হইতেছে, এখানে হাজার হাজার লাইনের কোড লেখা আছে, শত শত লাইনের কোড লেখা আছে। এই কোডটা আপনাকে আর লিখতে হলো না। এই কোডটা কে লিখে দিল? এই যে ইন্টারমিডিয়েট লেয়ার, যারা সি প্লাস প্লাস কোড ল্যাঙ্গুয়েজ ডিজাইনার যারা আছে, কোড ল্যাঙ্গুয়েজ ডিজাইনার সি প্লাস প্লাস লিখে দিল, তাই না? তারা কি শুধু একটা ফাইল, একটা লাইব্রেরি লিখবে? না, তারা এইখানে অনেক অনেক আইও স্ট্রিম নিয়ে যেমন লাইব্রেরি লিখবে, ম্যাথস নিয়ে লাইব্রেরি লিখবে, এআই নিয়ে লাইব্রেরি লিখবে, তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড অ্যাক্সেস করার জন্য লাইব্রেরি লিখবে, ইনপুট আউটপুট ডিভাইস অ্যাক্সেস করার জন্য, কিবোর্ড অ্যাক্সেস করার জন্য, ফাইল অ্যাক্সেস করার জন্য, নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য, তারপর হচ্ছে যে আপনার ইন্টারনাল সিপিইউ, র্যাম, যত প্রকারের ডিভাইস আছে সবগুলোকে অ্যাক্সেস করার জন্য আপনার এরকম লাইব্রেরি লিখবে। ছোট 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 আপনারা লাইব্রেরি লিখবে, যেগুলো আসলে কি করবে, যাদের কাজটা কি, এই লাইব্রেরিগুলো যে লিখবে তার কাজটা কি? এই লাইব্রেরিগুলো লিখবে তার কাজটা হচ্ছে কম্পিটিশন ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে কোনো একটা কম্পিটিশন করা। যেমন কম্পিটিশন ডিভাইস বলতে আমি বোঝাচ্ছি এখানে আমাদের সার্ভার না, ঠিক, এটা হচ্ছে ডেস্কটপ। আমি চিন্তা করি ডেস্কটপ আমাদের লোকাল সেট আপে থাকি। আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের ডেস্কটপ, মনিটর, কিবোর্ড, র্যাম, সিপিইউ, হাবি জাবি এগুলো ডিভাইস ইউজ করে কি করবে? একটা আউটপুট জেনারেট করতে, কাজ করতে, কম্পিউট করতে হেল্প করবে। তার মানে বুঝতে পারছেন? তার মানে আপনারা যখন দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজেই কোড করবেন, এই লুপটা সেম। একজন কোডার হিসাবে আপনি একজন কোডার হিসেবে আপনি কোড লেখা শুরু করবেন। কোড সি প্লাস প্লাস বা পাইথন যে কোনো কোড আপনি লেখা শুরু করছেন, আপনি 10টা লাইনের কোড লিখছেন, 12টা লাইনের কোড লিখছেন, বাট এইখানে এমন কিছু কিছু এলিমেন্ট থাকবে যে আপনি অন্য কারো লেখা কোডও কনজিউম করবেন। অন্য কারো লেখা কোড মানে কি? এই যে কোড ডিজাইনার যে ফ্যাসিলিটিগুলো দিছে, তাদের অলরেডি লেখা কোড কোথাও না কোথাও প্যাক করা আছে। তাদের অলরেডি লেখা কোড আপনাকে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রোভাইড দেওয়া আছে। সেটা কখন অ্যাভেলেবল হয়েছে? যখন আমি এখানে নোড.js ইনস্টল দিলাম, বা পাইথন ইনস্টল দিলাম, বা হচ্ছে সি প্লাস প্লাস ইনস্টল দিলাম, আমার কম্পিউটারে যখন ইনস্টল দিছি তখন ওই কোডগুলো অলরেডি আমার কাছে অ্যাভেলেবল আছে। যেমন লেটস সে ফর এক্সাম্পল, আমরা যদি পাইথনের আমাদের যে দেয়া বললাম যে না, এইখানে অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে, যে লাইব্রেরিগুলো আমরা আমাদের কোডে ইউজ করব, সেগুলো কোথায় থাকে? সেগুলো লোকাল ডিস্কে যাবেন, আপনার এখানে প্রোগ্রাম ফার্স্ট যাবেন, দেখেন এইখানে, আমি জানি না এটাকে দেখতে পারবেন কিনা, দেখেন এখানে নোড.js নামে একটা নামে ফোল্ডার আছে। এর মধ্যে যদি যাই, এর মধ্যে গেলাম, দেখেন এখানে এখানে অনেকগুলা কি আছে, অনেকগুলো ফাইল দেওয়া আছে। তার মধ্যে যাবেন, নোড মডিউলস নামে ফোল্ডারে যাবেন, কোর প্যাক নামে ফোল্ডারে যাবেন, তারপর হচ্ছে ডিস্ক নামে যে ফোল্ডার আছে এখানে যাবেন, লিভ নামে ফোল্ডারে যাবেন। অনেকগুলো কোড এখানে দেখেন দেয়া আছে। এই কোডগুলো কারা লিখছে? এই কোডগুলো আসলে কাদের দেয়া? এই কোডগুলো আসলে জাভা নোড.js যারা মেক করছে তারা এই কোডগুলোকে অলরেডি অ্যাভেলেবল করছে। তারা অলরেডি আপনার সিস্টেমে, আপনি যখন এটাকে ইনস্টল করেছেন নোড.js বা সি প্লাস প্লাস বা পাইথন, আপনার সিস্টেমে যেমন ভিএলসি ইনস্টল করেন, ওই সিস্টেমে নোড.js, পাইথন এগুলো ইনস্টল করা লাগবে, রাইট? তো আপনি যদি ইনস্টল করে থাকেন, এই আইও স্ট্রিম যখন লিখছেন, এই আইও স্ট্রিম রিলেটেড কোড কোথায় ইনস্টল করা আছে, কোথায় দেয়া আছে? এরকম সি প্লাস প্লাসের ফোল্ডারে গেলে দেখবেন আইও স্ট্রিম নামে কোড আপনার ইনস্টল দেয়া আছে। আমরা দেখবো আস্তে আস্তে। আমি আপাতত আজকে নোড.js এর জন্য দেখাইলাম, পরে আমি সি প্লাস প্লাস, গোল্যাং সবগুলোর জন্য দেখাবো। তার মানে এই যে কোডগুলো লিখতেছেন, এই কোডগুলো আপনার লেখা কোড না। আপনি নিজে একজন কোডার, কিন্তু অন্য আরেকজনের লেখা কোড আপনি আপনার কোডে অ্যাভেলেবল করালেন, বা হেল্পার ফাংশন হিসেবে, ল্যাঙ্গুয়েজের এপিআই হিসাবে। এগুলাকে আপনি এপিআইও চিন্তা করতে পারেন। এপিআই কি জিনিস আমরা জানি না এখানে, ধরেন ইউটিলিটি বা হেল্পার। আমরা টার্মিনালে কিভাবে কোড প্রিন্ট করতে হয় সেটা লেখার জন্য 1-2 হাজার 3,000 লাইনের কোড লেখার দরকার ছিল। সেগুলো অলরেডি এই ল্যাঙ্গুয়েজটা যারা ডিজাইন করছে তারাই আমাকে বানিয়ে দিয়েছে। এবং এই যে সি আউট মানে হইলো টার্মিনালে তুমি আউটপুটটা দেখাও, এইটা, রাইট? আবার সি প্লাস প্লাসে যখন আপনি যাবেন, আপনি যদি প্রিন্টএফ লেখেন, প্রিন্টএফ লিখলে এই ধরনের কোড আপনি পাবেন। প্রিন্টএফ হাই লেখেন, আপনি লিখে যদি রান করেন, ফরম্যাটে স্পেসিফায়ার দিতে হয়। সি প্লাস প্লাস কোড রান দিলে আপনি কি করবেন? এটা আচ্ছা, এটা একটা এরর আছে। এরর কি জিনিস সেগুলো আমরা জানি না এখনো, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ID1 এটা রান দেন, হাই চলে আসছে। এই যে এখন প্রিন্টএফ আপনারে কে দিল? প্রিন্টএফ আপনারে দিল stdio.h, বা stdio.h বলতে সি ল্যাঙ্গুয়েজটা যারা ডিজাইন করেছে তারা এই ধরনের জিনিসপাতি লিখে দিয়েছে। ইনক্লুড মানে কি? যুক্ত করা। stdio মানে std মানে স্ট্যান্ডার্ড, আউটপুট মানে আউটপুট, ডট হেডার,
ডট হেডার মানে আপনার হেডার, যেমন আপনারা খাতা কলমে লেখেন না একটা হেডার সেকশনের মধ্যে, ওয়েবসাইটের একটা হেডার থাকে, যেমন ওয়েবসাইটের হেডার হচ্ছে এটা। আবার যদি গুগল ডক নিউ দেন, আপনার এখানে একটা হেডার থাকবে না? আমার এটা যদিও লগ ইন করা যাচ্ছে না, সরি। হেডার মানে আপনি হেডারে কি কি ফাইল আছে ওগুলো অ্যাভেলেবল করবেন, ঠিক আছে? তারপর আপনি কোড লেখা শুরু করবেন। আচ্ছা, আমরা অনেক ডিটেলে চলে যাচ্ছি, আমাদের আসলে আজকে এত ডিটেলে যাওয়ার কথা না। আমি পুরো জিনিসটা র্যাপ আপ করি। পুরো জিনিসটা র্যাপ আপ করতে গেলে পার্টি হচ্ছে মোটা দাগে তিনটা পার্টি। কারা কারা? তিনটা ব্যবসায়িক পার্টি, এখানে সিরিয়াস ব্যবসায়িক পার্টি। আসলে এগুলো ব্যবসা, কিন্তু এখানে পার্টি হচ্ছে, একটা পার্টি হচ্ছে যারা কোডার, ধরেন আপনি একটা পাঠাও বানাবেন বা উবার সফটওয়্যার বানাবেন, এই ধরনের কোনো, বা মানে গুগল ক্রোমের মতো একটা সফটওয়্যার বানাবেন, এই সফটওয়্যার পার্টিকে বলতেছি আমরা ডেভ। হ্যাঁ, ডেভ, যারা ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার বা কোডার, তারা হচ্ছে ডেভ। আরেকটা পার্টি হচ্ছে কারা জানেন? খুব ইন্টারেস্টিং। আরেকটা পার্টি হচ্ছে যারা এই ডেভ টিম, যদি ধরেন এই ডেভ টিম যদি C++ সফটওয়্যার এবং পাইথন ইউজ করে এই সফটওয়্যারটা বানানোর জন্য, তো আরেকটা পার্টি হচ্ছে যারা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মেকার, ল্যাঙ্গুয়েজ প্রোভাইডার। হ্যাঁ, ধরেন গোল্যাং কাদের বানানো? গোল্যাং এর একটা কোম্পানি আছে, তাই না? গোল্যাং কাদের বানানো দেখেন তো, গোল্যাং। গো ইজ এ হাই লেভেল, টাই লেভেল, অনেক কিছু কথা আছে, বাট এই ডান পাশের এখানে দেখবেন, ঠিক আছে, কারা কারা গোল্যাং বানিয়েছে এটা এখানে দেয়া আছে, কারা কারা এখানে বানিয়েছে, রাইট? মাল্টি প্যারাডাইম, অবজেক্ট ওরিয়েন্টেড, এই তিনজন লোক গো ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করেছে। তার মানে আপনার মতো সফটওয়্যার ডেভেলপ, এরাও কিন্তু সফটওয়্যার ডেভেলপার, এরাও কোডার, তারা কোড লিখে একটা জিনিস বানিয়েছে আপনাকে। তো এখানে দেখেন হিস্ট্রি, গো ওয়াজ ডিজাইন্ড অ্যাট গুগল ইন 2007, ইমপ্রুভ প্রোগ্রামিং প্রোডাক্টিভিটি। যাই হোক, মানে গোর ইনিশিয়েটিভের পিছনে গুগলের একটা অবদান আছে, এটা বোঝাই যাচ্ছে, তাই না? গো মানে গুগল, তার মানে নোড.জেএস মানে আরেকটা XYZ কোম্পানি, তো পাইথন মানে আরেকটা XYZ কোম্পানি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা কোম্পানি। তাহলে এই যে এই ল্যাঙ্গুয়েজ যে যারা প্রোভাইডার আছে, এই ল্যাঙ্গুয়েজ প্রোভাইডারদের সাথে এদের কিছু ডিপেন্ডেন্সি থাকে। তার মানে এই ল্যাঙ্গুয়েজ প্রোভাইডারদের কাছ থেকে সফটওয়্যারটা নিয়ে, VLC মিডিয়া প্লেয়ারের মতো যে সফটওয়্যারটার কথা বলছি, অথবা আপনার মানে ফাইল এডিটর, যেমন হচ্ছে মাইক্রোসফট ডক, বা হচ্ছে যে আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো, এই ধরনের টুলিং লাগে। সো ডেভরা আরও একটা পার্টির সাথে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আপনার ডেভ টুলিং পার্টি, এদেরকে আপনি ডেভ টুলিং বলতে পারেন। যেমন ডেভ টুলিং বলতে হচ্ছে ডেভেলপারদের ল্যাঙ্গুয়েজও একটা টুলস চিন্তা করা যেতে পারে, ডেভেলপাররা যখন কাজ করবে তখন এই ডেভ টুলিং কোম্পানিগুলোর সাথে এরা রিলেটেড। তার মানে এখানে কিছু বিজনেস পার্টি আছে, বিজনেস পার্টি, এরা ব্যবসা করে, এদের কাজ হলো ব্যবসা করা। হ্যাঁ, তো ডেভেলপাররা এই বিজনেস পার্টির কাছ থেকে কি নেয়? ল্যাঙ্গুয়েজ নেয়। ডেভেলপাররা এদের সাথে কিছু আদান প্রদান করে, কিছু ল্যাঙ্গুয়েজ নিবে, টুলস নিবে, ফ্রেমওয়ার্কস নিবে। এখন আরেকটা পার্টি এখানে যুক্ত আছে, যে এই ডেভেলপাররা এই টুলস এবং ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে যে কাজগুলো করবে তাদের সাথে ইনফ্রাস্ট্রাকচারের একটা রিলেশন আছে। এখন ডেভেলপাররা যে পাইথন কোড লিখলো, সেই পাইথন কোডটা কি লিনাক্সে রান হবে? এই পাইথন কোডটা কি লিনাক্স মেশিনে রান হবে, নাকি হচ্ছে যে নাকি উইন্ডোজ মেশিনে রান হবে, নাকি হচ্ছে যে ম্যাকে রান হবে? এই একটা পার্টি আছে, তাই না? এই পার্টির সাথে আবার এই হার্ডওয়্যারগুলোও যুক্ত। হার্ডওয়্যার বলতে এখানে CPU, র্যাম, মনিটর, কিবোর্ড, এই জিনিসগুলোও যুক্ত। দেখেন, তিনটা পার্টি যখন কাজ করে, এখানে মিনিমাম ডজেন্স অফ বিজনেস, মিনিমাম মানে ডজেন্স অফ হাই লেভেল বিজনেস ইনভলভ। এই ডিভাইসটা যেমন ডেল বানিয়েছে, না ম্যাক বানিয়েছে, স্যামসাং বানিয়েছে, তাদের সাথে রিলেটেড। তারপর এর উপরে কোন ধরনের আপনার অপারেটিং সিস্টেম রানিং আছে, সেটা একটা বিজনেস ইটসেলফ, এটা একটা বিজনেস। এবং এইখানে আলাদা আলাদা বিজনেস ইনভলভ থাকে। এবং তার উপরে এই যে উবার পাঠাও, বা হচ্ছে যে সহজ বলি, বা হচ্ছে যে আপনার গুগল বলি, বা যদি আমি বড় কোম্পানির কথা বলতে চাই, বড় কোম্পানির কথাই বলি, তারা হচ্ছে একটা বিজনেস পার্টি। তাদের মেইন গোল কি থাকে? তাদের মেইন গোল থাকে, মানে মোটা দাগে মেইন গোল থাকে যে এই টুলটা বেচে তারা কিছু ব্যবসাপাতি করবে এবং তাদের ব্যবসার কিছু পার্ট কোডারদের দিয়ে দিবে, মানে লাভের কিছু অংশ এবং বিজনেসের কিছু অংশ কোডারদের দিয়ে দিবে, যাতে কোডাররা বেতন পায়। এবং এই বিজনেস যখন রান করবে, এদের সাথে কোলাবোরেশন থাকে যে এই বিজনেসটা আসলে কোন ধরনের টুলিং ইউজ করবে, কার হার্ডওয়্যার, কার সফটওয়্যার ইউজ করবে। এবং এই বিজনেস পার্টি যে আর ল্যাঙ্গুয়েজের লোকগুলো আছে, এরাও তখন চিন্তা করে এই লোকটা তো টাকা বানাইতেছে আমার C++ ইউজ করে, তাই না, পাইথন ইউজ করে। তার মানে এর সাথে কিছু B2B যুদ্ধে লেগে যায় মাঝে মাঝে। এইখানে অনেক ওপেন সোর্স টুল থাকে যেগুলো আসলে পেইড না, ফ্রি। যেমন আপনি C++ ফ্রি ইউজ করতেছেন, জাভা ফ্রি ইউজ করতেছেন, সবই ফ্রি। কিন্তু এদের সাথে এদের মাঝে মাঝে যুদ্ধ লেগে যাইতে পারে, লাগার সম্ভাবনা আছে। কিন্তু এই সাইডটা মোটামুটি ইনট্যাক্ট থাকে, বা মানে অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। তো পুরা ইকোসিস্টেমটা হচ্ছে এরকম।
এখন কোন বিজনেসে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হবে সেটা আসলে ডিপেন্ড করে এই লেয়ারের উপর। সেখানে বিজনেস পার্টি ইনভলভ করে না, এই পার্টিও ইনভলভ হয় না। তো আমি যখন বলতেছি যে আসলে দেখেন এই যে ডেভ পার্টি, এই যে আমরা ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, অ্যাজিউম আমরা সফটওয়্যার ডেভেলপার, আমাদের মাঝখানে আমাদের এইখানে একটা লেয়ার লাগবে টু কমিউনিকেট উইথ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এটা হচ্ছে কমন মানে কন্ট্রাক্ট। 3টা লেয়ার ভাই, আর কিচ্ছু নাই, বিলিভ মি, ট্রাস্ট মি, 3টা লেয়ার শুধু মনে রাখবেন। আপনি আছেন লেফট সাইডে, একদম লেফট সাইডে, এটা হচ্ছে ডেভ পুল বলি আমি আরে, আমরা সফটওয়্যার ডেভেলপাররা আসি, আমরা সফটওয়্যার ডেভেলপাররা যে আসি এই সাইডে, আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে কোন 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 লেয়ারের সাথে এই ল্যাঙ্গুয়েজ যে লেয়ারটা আছে, ল্যাঙ্গুয়েজ লেয়ারটা হতে পারে আপনার ল্যাঙ্গুয়েজ লেয়ার, এটারে বলি ল্যাঙ্গুয়েজ লেয়ার, C++ বা পাইথন বা হচ্ছে জাভা, এইগুলা ইউজ করে এই ফিজিক্যাল লেয়ারের সাথে কথা বলা। যেমন ফিজিক্যাল লেয়ার বলতে আপনার HDD, র্যাম, CPU, এগুলোর সাথে কথা বলা। এবং এইখানে একটা র্যাপার থাকে, OS র্যাপার, মানে আপনি লিনাক্সে থাকেন বা উইন্ডোজে থাকেন, সেটা আমাদের জন্য খুব আপাতত বড় কোনো বিষয় নয়। এই ফিজিক্যাল হার্ডওয়্যারটা তো একটা OS দিয়ে চলবে, OS-এর সাথে আপাতত আমাদের না হিসাব করলেও চলবে। এটা হচ্ছে আপনার লুপ, 3 স্টেজ লুপ। একজন সফটওয়্যার ডেভেলপার, তার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। কেন লাগবে? এই জিনিসগুলোকে স্পিন করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য, এই জিনিসগুলোকে কাজে খাটানোর জন্য আমার একটা জিনিস লাগবে। এইটা হচ্ছে আমাদের কমন গোল। এই গোলটা বোঝানোর জন্যই আমি বলেছিলাম, দেখেন এইখানে সি আউট আছে, তার মানে কি টার্মিনালে আউটপুট দেখাবে। টার্মিনালে আউটপুট দেখানোর প্রসেস কি আছে? C++-এও আছে, জাভাতেও আছে, দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে আছে, পাইথনেও আছে, সব ল্যাঙ্গুয়েজে আছে, রাইট? সব ল্যাঙ্গুয়েজ আছে। কোথায় আপনি যখন আউটপুটটা দেখাবেন, কারা ইউজ করবেন? এই যে ডাউন সাইডটা দেখবেন, রাইট? কোডটা তো নিজেই তার নিজের আউটপুট জেনারেট করতে পারে না, তাকে হচ্ছে ডাউন সাইডের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ইউজ করে এই আউটপুটগুলো জেনারেট করতে হবে। অনেক কথাবার্তা বলেছি আমি, তো মূল কথাবার্তা হলো আজকে আমি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব, প্রথমে আপনি চোখ দিয়ে উপর থেকে নিচে স্ক্যান করবেন। 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, মাঝখানে একটা লাইন গ্যাপ আছে, যে কোনো নাম্বারস অফ লাইন গ্যাপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওই প্রোগ্রামিং ভাষাটায় কোনো মেইন পয়েন্ট আছে কিনা। তার মানে ইনিশিয়াল স্ক্যান হয়ে যাওয়ার পর রান বাটনে ক্লিক করলে প্রোগ্রামটা 4 নাম্বার লাইন থেকে স্টার্ট শুরু হবে। এবং এই 4 নাম্বার লাইনে আমার লেখা আছে একটা আউটপুট, সি আউট মানে আউটপুট। সি আউটের মধ্যে আমি অনেকগুলো হিবিজিবি কথা লিখেছি, এগুলো আজকে ক্লাসের আমার বিষয় না। আমি রান বাটনে ক্লিক করলে এটা রান হবে। খুব কঠিন হয়ে গেল? যদি আপনি এখানে কোনো এরর করেন, ভুল করেন, এটা রান হওয়ার আগেই এরর জেনারেট হয়ে যাবে। রান হয়নি, হওয়ার আগেই দেখেন এখানে লাল দাগ চলে আসছে। এখানে একটা কথা লেখা আছে, এক্সপেক্টেড সামথিং আফটার দিস এক্সপ্রেশন। এই সাইনটা কি, এক্সপ্রেশন কি জিনিস আমরা এটা জানি না, আমরা আস্তে আস্তে জানবো। বাট কথা হচ্ছে উপর থেকে নিচে স্ক্যান শুরু করবে। উপর থেকে নিচে যে স্ক্যানটা হয় সেটা আসলে আপনি দেখতে পারেন না, সেটা রান হওয়ার আগেই যেহেতু হয়ে যায় স্ক্যানটা আপনি দেখতে পারেন না। বাট প্রোগ্রাম রান হইলে আসলে লাইনের এক্সিকিউশন শুরু হবে 4 নাম্বার লাইন থেকে। এখন এটাকে আমি যদি ফিক্স করতে চাই, একটা এরকম সাইন দিতে হবে, তারপর এন্টার দিয়ে যদি আপনি এখানে অনেকগুলো ফাঁকা লাইন দেন, প্রোগ্রামটা রান হওয়ার টাইমে এগুলোকে স্কিপ করবে। তার মাথা ব্যথা এটা না, দেখেন হাই প্রিন্ট করে ফেলছে। এখানে 4 নাম্বার 5 নাম্বার লাইন থেকে শুরু হতে পারে। এখন উপরে যে ইউজিং নেম স্পেস স্টেডি দেখেন, এটা আপনি একসাথে যদি দেন এখানে প্রবলেম হবে, ও রান করতে পারবে না। তার মানে এখানে আপনার কিছু নিয়ম কানুন আছে, লেখার মানে জিনিসপাতি লেখার নিয়ম কানুন আছে, আদব কায়দা আছে। যে আদব কায়দাগুলো, কিছু আদব কায়দা মেনে চলতে হয় যাতে করে আপনার কোড ফাইলটা সুন্দর থাকে, আর কিছু জিনিস আছে ম্যান্ডেটরি, যেগুলা এই লেয়ার দ্বারা সুপার ইম্পোজড। এই যে ল্যাঙ্গুয়েজ ডিজাইন যারা করে দিয়েছে, এক এক ল্যাঙ্গুয়েজের জন্য কিছু নিয়ম তারা বেঁধে দিয়েছে, মানে ধরাবাঁধা নিয়ম থাকে না, কিছু ল্যাঙ্গুয়েজের নিয়ম বেঁধে দিয়েছে। এখন ভাইয়া বললেন আপনি তো এতগুলো ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করলেন, আমরা শিখবো কোনটা? এখানেই হচ্ছে মজা। আমরা ল্যাঙ্গুয়েজের ইমোশন শিখতে চাই। ল্যাঙ্গুয়েজের একটা ইমোশন লেয়ার থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের। ধরেন ছোট বাচ্চারা কথা বলে, তারা তো ল্যাঙ্গুয়েজ পারে না, বাট ওরা আপনার সাথে কমিউনিকেট করতে পারতেছে কেন? তারা যদি কষ্ট পায় কান্না করে, যদি খুশি হয় তারা হাসে। এই দুইটা বেসিক ইমোশন। আমাদের এই বেসিক ইমোশনগুলো শিখতে হবে। আর বেসিক ইমোশনের বাইরে যেগুলো আছে ওগুলো আমরা কথা বলে ওই ল্যাঙ্গুয়েজ থেকে শিখবো, এবং দেখবো সামনে কিভাবে দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে প্রায় সব জিনিস মোটামুটি সেম। এই ল্যাঙ্গুয়েজ শিখবো না আমরা, আমি বলছি কি শিখবো, ল্যাঙ্গুয়েজের পিছনে যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা কোন ইমোশনটা কভার করার জন্য এই কনসেপ্টটা আমার ইন্ট্রোডিউস করা হয়েছে, আমরা সেই জিনিসগুলো শিখবো। যেমন আমরা আজকে কি শিখলাম, যে main.cpp ফাইলে, C++ ফাইলে টার্মিনালে আউটপুট দেখার জন্য সি আউট থাকে, ঠিক আছে? যদি আমি একই কোড সিতে যাই, সিতে গেলে দেখেন টার্মিনালে আউটপুট দেখার জন্য যদি রান বাটনে ক্লিক করি, এখানে হাই লেখা আসছে, ইনপুট আর আউটপুট দুইটা ট্যাব আছে, আপনার আউটপুট ট্যাবে থাকবেন। এই প্রোগ্রামটা রান করলে আমাদের হাই নামে যে আউটপুটটা সেটা প্রিন্ট এফ দিয়ে জেনারেট হলো,
প্রিন্টএফ ওই সেম আউটপুট মেকানিজম, এখানেও যদি আপনি মাল্টিপল গ্যাপ দেন কোনো কিছু যায় আসে না। লাইন নাম্বার 6 থেকেই এক্সিকিউশন কোড রান করা শুরু হবে। 7 নাম্বার লাইনে যেটা আছে এটা আমরা জানি না এখনো কি, এটা হচ্ছে কমেন্ট করা। কমেন্ট করার ফাঁকা লাইন দিয়ে একই কথা, তার মানে এই লাইনটুকু এক্সিকিউট হবে না, রাইট, এক্সিকিউট হবে না। তো আপনি এখন একে যদি ID1 দেন, ID1 ইট যেটা দেয়া কথা রান দেয়া, এখানে রান বাটনে ক্লিক করে একই কথা। ওরা আর কি আদর করে এটার নাম ID1 দিছে, কারণ এই কোম্পানির নামই ID1, রাইট। তো আপনি যদি সেম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে যদি একটু উপরে যান, আমি সেম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, রাইট, id1.com, আমি এটাকে চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে লেটস গো টু সি শার্প। হ্যাঁ, সি শার্প কাদের, মানে সি শার্প কোন বিজনেস লেয়ার কি সি শার্পের বিজনেস লেয়ার হচ্ছে .NET, মাইক্রোসফট। হ্যাঁ, যদি সি শার্প ল্যাঙ্গুয়েজের কথা বলি, তো এই মাইক্রোসফট কোন লেয়ারের পার্টি বলেন তো? দেখে কি মনে হচ্ছে মাইক্রোসফট কোন লেয়ারের পার্টি? ল্যাঙ্গুয়েজ ডিজাইনিং পার্টি, এই যে এইখানে মাইক্রোসফট বসে থাকবে। আর যদি গুগলের কথা বলি, গুগল কোন লেয়ারের পার্টি? যদি গোল্যাং ইউজ করেন এই লেয়ারের পার্টি, রাইট। আপনি যদি এখন এইখানে সি প্লাস প্লাস একটু দেখি, সি শার্প প্রিন্ট, সি শার্প আউটপুট আর কি। সি শার্প আউটপুট রান করার জন্য যেটা দরকার হবে আপনার console.writeline, রাইট। এখানে ওই যে কমেন্ট দেয়া আছে না, কমেন্ট দেয়া আছে মানে এই লাইন লিখলেও যা, না লিখলেও তা, রাইট। দেখেন হ্যালো। আচ্ছা, এইখানে যে এই সাইনটা আছে, একটা হলো সেমিকোলন, আর একটা হচ্ছে এই, যদি আপনি এরকম সাইন দেখেন এর মানে হচ্ছে যে জিনিসটা থাকবে এর ভিতরে, এটাকে ওয়ার্ড বলবেন বা সেন্টেন্স বলবেন আপনারা, সেটা প্রোগ্রামিং এর ভাষায় বলে স্ট্রিং। সেটা প্রোগ্রামিং ভাষায় একটা বাক্যর মতো চিন্তা করতে পারেন, যে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে, ডাবল কোটেশন মানে দেখেন এই যে এখানে একটা ডাবল কোটেশন স্টার্ট আছে, ডাবল কোটেশন এন্ড আছে, এর মধ্যে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে একটা বাক্য হিসাবে ট্রিট হবে, সেটা একটা স্ট্রিং হিসাবে ট্রিট হবে। স্ট্রিং কি জিনিস আমরা পরে দেখবো, আপাতত ধরেন এটা হচ্ছে সি শার্প, কারা এর মালিক কারা? সি শার্পের মাইক্রোসফট, ঠিক আছে। তো এখানে আপনি কি লিখছেন? console.writeline, তার মানে কি এইরকম এই যে কনসোল বললাম না, এটা দেখেই বোঝা যাচ্ছে এই কনসোল আউটপুট জেনারেট করার জন্য যে কোডগুলো লেখা আছে ওইগুলো console.writeline লিখে দেওয়া আছে। কে লিখে দিছে? মাইক্রোসফটের যারা সি শার্প ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করেছে তারা লিখে দিছে। এগুলো কোথায় আপনি ইম্পোর্ট করেছেন? আপনার কোড ফাইলে কোথায় অ্যাভেলেবল করেছেন? লাইন নাম্বার 1-এ। এখানেও আপনি দেখেন পাবলিক ক্লাস কি জিনিস এগুলো আমরা জানি না আপাতত। আমাদের মেইন পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে আমরা যদি রান বাটনে ক্লিক করি, এখানে মেইন নামে একটা পয়েন্ট থাকবে, মেইন নামে একটা লেখা থাকবে, আমরা দেখতে পাচ্ছি সেটা লাইন নাম্বার 5-এ আছে। 5-এ যেহেতু আছে এবং 8 নাম্বার লাইনে আমাদের কি আছে? হ্যালো প্রিন্ট করার কোড আছে, সেটা আমাদেরকে হ্যালো প্রিন্ট করে দিল, রাইট। এখন এই কোডটাকে আলাদাভাবে রান হবে? দেখেন তো, এই কোডটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, এই কোডটাকে আলাদাভাবে রান হবে না, আলাদাভাবে রান হবে না। এই কোডের রানিং মেকানিজমও ঠিক উপরে, এই কোডের রানিং মেকানিজম উপরে যেরকমভাবে আপনাকে রান করিয়ে দেখেছিলাম যে এটা সি প্লাস প্লাস কোড। এ কী করবে? এই কোডটাও আমার একটা ফার্স্ট ইনিশিয়াল স্ক্যান হবে, যদি আপনি কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেটাকে রেড ফ্ল্যাগ করবে, সেটাকে একদমই যাইতে দিবে না। আর যদি এই কোডটা পাস হয়ে যায়, এই ফার্স্ট স্ক্যানটা পাস হয়ে যায়, আপনার কোড এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে? এই যে মেইন ফাংশন, এইখান থেকে আপনার কোড এক্সিকিউশনটা শুরু হবে। ধরেন আমরা এখন গোল্যাংয়ে যাব, মানে এইখান থেকে শুরু হবে বলতে বুঝতে পারছেন তো না? মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউশনটা শুরু হবে। মেইন ফাংশন ফাংশন কি জিনিস আপনারা জানেন না, এটা আমি জানি। আপাতত ফাংশন কি জিনিস সেটা ভুলে আমরা শুধু মেইন জায়গাটাগুলোর মধ্যে ফোকাস থাকি। মেইন জায়গা থেকে কোড শুরু হবে, রাইট। মেইন জায়গা থেকে কোড এক্সিকিউশন শুরু হবে। এইখানে শুধু একটা লাইনই আপনার এক্সিকিউট হবে, এখানে কোনো লাইন নাই, কোড ফাইলটা রান হয়ে বের হয়ে যাবে। এখানেও কোনো লাইন নাই, কোড ফাইলটা শুধু রান হয়ে বের হয়ে যাবে। এগুলোতে কোনো মানে ফাইল নাই নিচেরগুলোতে। আর এইখানে একটু সি প্লাস প্লাস করে শুধু একটা লাইনই আপনার এক্সিকিউট হবে, রাইট। সবগুলোতে মেইন একটা ফ্যাক্টর, দেখেন মেইন একটা ফ্যাক্টর, সবগুলোতেই মেইন একটা ফ্যাক্টর। এই জন্য আমি বলতেছি যে আমরা আসলে কি দেখলাম, মেইন এখানে কনসেপ্ট জায়গায় কি মেইন হচ্ছে একটা কনসেপ্টের মতো ট্রাই করতে পারি মেইন। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই মেইন নামে একটা স্টার্টিং পয়েন্ট থাকে যেখান থেকে কোড আসলে কাজ করা শুরু করে। সাধারণত পাইথন আর নোড.জেএসে থাকে না, কিন্তু এগুলো কেন থাকে না আমরা আসবো। বাট সাধারণত দুনিয়ার প্রায় ম্যাক্সিমাম আমরা যেসব ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে ইউজ করি, তাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকে যার নাম হচ্ছে মেইন। এবং প্রত্যেকটা কোড ফাইল টু স্ক্যান প্রসেসে রান হয়। ইনিশিয়ালি দেখে যে কোড ফাইলটায় কোনো এরর আছে কিনা, যেমন যদি এখানে যদি সেমিকোলনটা না দেই, দেখেন এখানে একটা রেড দাগ দিয়ে দিছে, এরর আছে কিনা। এটা হচ্ছে একটা স্ক্যান, একটা টাইপের স্ক্যান। কোড ফাইলটা রান হওয়ার আগে এ 2 ফেজ রানিং প্রসেসে যায়। প্রথম ফেজে কি করে? প্রথম ফেজে করবে স্ক্যান, পরের ফেজে মেইন ফাংশন থেকে
যে মেইন ফাংশনটা যেখান থেকে শুরু হবে সেখান থেকে কোড এক্সিকিউশন শুরু হয়। এটা হচ্ছে আপনার একটা কনসেপ্ট। প্রত্যেকটা কোড ফাইলে কিছু লাইব্রেরি থাকে, যেমন ইউটিলিটি লাইব্রেরি থাকে, যেমন C++ আইও স্ট্রিম, তারপর হচ্ছে যদি আপনি এখানে আছে সিস্টেম, সিতে আছে আপনার সিতে এক ধরনের থাকবে, গোল্যাং এক ধরনের থাকবে, যেগুলো আসলে কোন লেয়ারের জিনিস, যেগুলো আসলে এই যে মিড লেয়ারে, এই যে এই কথাটা যে বললাম না, এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার জন্য অনেক কিছু করে দেওয়া থাকবে আপনার জীবন সহজ করে দেওয়ার জন্য, নাহলে তো সব কিছু আপনাকে নিজে নিজে লিখতে হইতো। তো প্রত্যেকটা কোডিং ল্যাঙ্গুয়েজে এই ধরনের ইউটিলিটি কোড আগে থেকে লিখে দেয়। কারা লিখে দেয় এগুলা? যারা ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করছে, C++, C#, তারপর হচ্ছে আপনার জাভা, .NET, এই ধরনের জাভা এবং গোল্যাং, তারা এই ধরনের ইউটিলিটি লাইব্রেরি আপনাকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এটাও তো আমার মানে কোড যদি আমি শিখি ইউনিভার্সাল ওয়েতে, এটাও আমার কনসেপ্টের মধ্যেই পড়ে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার কনসেপ্টের মধ্যে পড়ে। তারপর আরও একটা কি জিনিস শিখলাম, যে কোড ফাইল যখন রান হবে সেগুলো একটা একটা করে লাইন এক্সিকিউট হয়, একবারে সব লাইন এক্সিকিউট হবে না। যেমন আমার এখানে console.hi আপনি একবার লিখছেন না, সেম জিনিসটা আরও আপনি মাল্টিপল টাইম লিখতে পারেন, কিন্তু এক্সিকিউট হওয়ার টাইমে আসলে আপনি দেখবেন সব একবারে আসতেছে, কিন্তু কম্পিউটার ইন্টারনালি 6 নম্বর লাইন আগে এক্সিকিউট করবে, তারপরে 7 নম্বর, তারপরে 8 নম্বর, তারপরে 9 নম্বর। এবং কোড ফাইলের মধ্যে এরকম গ্যাপ থাকতে পারে, মাল্টিপল লাইনের এমটি থাকতে পারে। এটাও সেম, সব ল্যাঙ্গুয়েজে এটা সেম। আউটপুট আপনার এগুলো সেম লাইনে আসতেছে, কারণ আমরা এই আউটপুটের যে স্ট্রিম আছে, এই স্ট্রিমের মধ্যে আমরা নিউ লাইন প্রিন্ট করিনি। নিউ লাইন প্রিন্ট না করার কারণে এগুলো সব একসাথে আসছে। কিন্তু কথা হলো যে এই যে আপনি অনেকগুলো লাইন গ্যাপ দিতে পারেন, এটা হচ্ছে কোড ফাইলের গ্যাপ। আর আউটপুট যখন জেনারেট করেছে, আউটপুটের গ্যাপ নাই, কারণ এই কনসোল লগ স্ট্রিংগুলো যখন কম্পিউটেশন প্রিন্ট করে নিউ লাইন পায়নি। সো নিউ লাইন পাওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে আপনার। ব্যবস্থা যদি করে দেন, নিউ লাইন প্রিন্ট হবে। দেখেন নিউ লাইন প্রিন্ট হয়ে গেল। এখন আমি বলছিলাম কোডিংয়ে এইগুলার প্রত্যেকটার একটা মিনিং আছে, তাই না? প্রত্যেকটার মিনিং আছে। এইখানে যে আমি এন এর আগে একটা সাইন ইউজ করেছি, এটাকে বলে স্পেশাল ক্যারেক্টার। এটাকে বলে ব্যাকস্ল্যাশ। একে বলবে কি ব্যাকস্ল্যাশ এন। আপনি বলবেন ব্যাকস্ল্যাশ এন যদি মুখে বলেন, এটা ব্যাকস্ল্যাশ এন। আর এটাকে কি বলে? সেমিকোলন বলে। তার মানে এই ধরনের স্পেশাল ক্যারেক্টারের ইউজ আছে। এই যে গ্রেটার দেন লেস দেন সাইন আছে, এখানে লেস দেন সাইন আছে, ডাবল লেস দেন সাইন। এই ডাবল লেস দেন সাইন মানে হচ্ছে সি আউট, কোথায় আউটপুট দেখাবা? টার্মিনালে দেখাবা। তার মানে তুমি এই কোডগুলো রান করবা, আমাদের ডান থেকে বামে যাবা, টার্মিনালে ঢুকাবা, তুমি হাই প্রিন্ট করবা। জাস্ট এটা আমি বলার জন্য বলতেছি, জিনিসটা এরকম না আর কি, এভাবে চিন্তা না করলেও চলবে। এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, তারপর হচ্ছে যে এই যে ডাবল কোটেশন দিলাম, এগুলো একটা স্পেশাল ক্যারেক্টার। তার মানে অ্যাজ এ কোডার হিসেবে আপনাকে কিছু স্পেশাল ক্যারেক্টার শিখতে হবে। সেগুলা কি নাই? এখানে নাই। দেখি এখানে কি স্পেশাল ক্যারেক্টার আছে? এখানেও সেমিকোলন স্পেশাল ক্যারেক্টার আছে। স্ট্রিং প্রকাশ করার জন্য, একটা বাক্য প্রকাশ করার জন্য সিতে যে ডাবল কোটেশন ইউজ করেছিলাম আমরা, স্টার্ট ডাবল কোটেশন, এন্ড ডাবল কোটেশন, C++এও সেটা আছে কি নাই? C++এও সেটা আছে। তারপর হচ্ছে C#এও সেটা দেখলাম, console.writeLine, এটা তো C# কোড, রাইট? কিন্তু স্ট্রিং প্রকাশ করার জন্য এই দুইটাকে তো আমি এই কমার মধ্যে ফেলেছিলাম। C++-এ কি একই জিনিস আছে? একই জিনিস আছে, রাইট? আমাদের ব্যাপার হইল আমরা সব কমন জিনিসগুলোকে কনসলিডেট করে একসাথে করে আমরা শিখতে চাই। আমরা কি করতে চাই? কমন জিনিসগুলো একসাথে শিখতে চাই, একটা এক্সপেরিমেন্ট চালাই। হ্যাঁ, তো আমার এই লেখা কোডটা C++-এ লেখা কোড, যার মেইন কাজ হলো হাই প্রিন্ট করা উইথ এ নিউ লাইন। এটা আমার হাই প্রিন্ট করবে। এই কোডটা আমি কপি করে এই কোডটা আমি ধরেন ID1-এ যাব, বা আপনি চাইলে রেপ্লিটেও দেখতে পারেন। এই সেম কোডটা আমি ধরেন C# লিখতে চাই। C#-এ কনভার্ট করব। কনভার্ট করার জন্য কি করব? শুধু মেইন জায়গাটুকু নিয়ে আমার কনসার্ন, শুধু মেইন জায়গাটুকু থেকে নিব আমি। C++-এ কনভার্ট করার টাইমে কি লিখব? এই যে cout.main, এটাকে নিলাম আমি। মানে আমি বলতেছি যে এই সিআউটটাকে আউটপুটে আমার দেখাইতে হবে ডান পাশে। এটাকে চেঞ্জ করার জন্য আমার কোথায় চেঞ্জ করতে হবে? এটা একটা C++ কোড। ধরেন ওই সেম C++ এর কোডটা আমি এখানে এনে বসাইলাম, C#-এ বসাইছি। তো এখানে আমার চেঞ্জ করতে হবে কতটুকু? চেঞ্জ করতে হবে শুধু cout-এর জায়গাটুকু। cout-এর জায়গাটুকুতে আমার কি করতে হবে? console.writeLine, তার মধ্যে কি দিতে হবে? এই cout-এর এই স্ট্রিং যেটা দিয়েছি নিউ লাইন, এটাকে এখানে দিতে হবে। দ্যাটস ইট। এই লাইনটাকে এন্ড করার জন্য একটা সেমিকোলন দেওয়া হয়েছিল C++-এ, C#-এও ঠিক একই কথা, প্রত্যেকটা লাইন সেমিকোলন দিয়ে এন্ড করতে হবে, রাইট? তো ঠিক সেম কোডটা যদি আমি জাভাতে লিখতে চাই, ধরেন এই হাইটাকে যদি আমি জাভাতে প্রিন্ট করতে চাই, আউটপুটে প্রিন্ট করতে চাই, কি করতে হবে?
আপনি জাভাতে যান, এখানে আছে সিস্টেম ডট আউট। আমি যদি ভুল না বলে থাকি, আমি জাভা অনেকদিন কোড করি না, প্রিন্ট এলএন এইখানে আপনি লিখবেন একই কোড, এই লাইনটাকেও সেমিকোলন দিয়ে এন্ড করতে হবে। আপনি যদি জাভা স্ক্রিপ্টে এইরকম প্রিন্টিং লিখতে চান, আপনাকে কি করতে হবে? জাভা স্ক্রিপ্টে সেম জিনিস কনসোল ডট লক করতে হবে, লক করে ঠিক এটাকে প্রিন্ট করতে হবে। আমার কথা হলো যে আপনি যে এই কাজটা করলেন, এই যে ভ্যালুটা হাই নামে একটা ভ্যালু উইথ এ নিউ লাইন প্রিন্ট করলেন, এটা কি কোথাও চেঞ্জ হলো? কোথাও তো চেঞ্জ হলো না। শুধু এর প্রিন্টিং মেকানিজমে প্রিন্টের জায়গায় কনসোল, কনসোলের জায়গায় আপনার সি আউটের জায়গায় আপনার অন্য কিছু, এইটা প্রিন্ট হলো, তাই না? তারপর আপনি সিতে দেখেন, আপনি জাভা পাইথনে যান, আপনি পাইথন পাইথনে যান, পাইথনে যাবেন, পাইথনে এটা হচ্ছে পাইথন এডিটর। হ্যাঁ, পাইথনে কোড লিখছি আমি এখন। তো আপনি কি করবেন, পাইথনে কোনো মেইন ফাংশন নেই, একদম লাইন নাম্বার 1 থেকেই সে আপনার শুরু করবে প্রিন্ট। সি প্লাস প্লাসে প্রিন্টের জায়গায় ইউজ করা থাকতে প্রিন্ট এফ। কিন্তু কাজ কি? কাজ হচ্ছে কম্পিটিশনের আউটপুট ইনপুট ইউজ করে এই জিনিসটা টার্মিনালে আপনাকে একটা আউটপুট দেখাবে, এটাই এর কাজ। আমার কাজ হচ্ছে এই লেকচারে এই কমন গ্রাউন্ডগুলো আপনাদের কাছে রিভেল করা, যে কমন গ্রাউন্ডগুলোকে আপনাদের কাছে বলে দেয়া যে ভাই এইগুলো হচ্ছে কমন, দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো ইউজ করা যায়। দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজে ডেটা কন্টেনার, ইফ এলস, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ফর লুপ সব জায়গায় এক। জাস্ট আপনাকে ওই কমন প্যাটার্নগুলো ধরতে হবে, সো দ্যাট আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আসলে মুভ করতে পারেন, এটা আপনার জন্য যেন ইজি হয়, রাইট? তো আপনি এখন কি করবেন আসলে এই কোডটার জন্য, মানে এই আপনি আসলে কি করা উচিত আপনার এখন? একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করা উচিত। চ্যাট জিপিটিতে যাবেন, প্লিজ মেক মি এ হ্যালো ওয়ার্ল্ড কোড স্নিপেট with all major coding language. I am a starter. Following আপনারা শুধু এই প্রম্পটটা দিবেন, ও দেখবেন আপনাকে একটা হ্যালো ওয়ার্ল্ড পাইথনে লিখে দিবে, জাভা স্ক্রিপ্টে লিখে দিবে, তাই না? সবগুলা লিখে দিবে। এগুলো কি জিনিস আমরা দেখবো, এগুলো নিয়ে এত আমাদের ডিফিকাল্টি ফেস করার দরকার নেই। এখন এই প্রম্পট দিয়ে যে জিনিসগুলো পাবেন, যে ল্যাঙ্গুয়েজ পাবেন, এক্সপ্লিসিটলি যদি ল্যাঙ্গুয়েজ না দেয় কোনো ল্যাঙ্গুয়েজ, ওকে বলে দিবেন ওই ল্যাঙ্গুয়েজে দিয়ে দিবে, শেষ, এন্ড অফ দ্য স্টোরি। আমরা দেখি এখন গোল্যাং, আমরা দেখবো এখন গোল্যাং এর কি অবস্থা। গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? গোতে যাব আমরা, ওয়াই গো এগুলো দেখতে চান, আমরা লার্নে যাব। এটা হচ্ছে গোল্যাং একদম গোল্যাং এর যেই পেজটা আছে সেটা। এখানে গেলে আপনারা কিছু টিউটোরিয়ালস পাবেন, ট্যুর অফ গো, ডেভ, সিএলআই, হাবিজাবি, গো বাই এক্সাম্পল। এখানে যাবেন, হ্যালো ওয়ার্ল্ডে যাবেন, এটা হচ্ছে গোল্যাং এর স্নিপেট। আপনারা বলেন আমাকে, এতক্ষণ যে আমরা প্যাচালটা পারলাম, ওই প্যাচালের সাথে যদি এই কোডটাকে একটু আমি ম্যাপ করতে চাই, তাহলে আসলে কি হবে বলেন? ইউনিভার্সাল ওয়ে নিয়ে যে আমি প্যাচালগুলো পারলাম, যদি আমি বলতে চাই ইম্পোর্ট এফএমটি ইউজিং নেম স্পেস এসটিডি, তাই না? সামথিং ইউজিং আপনার হচ্ছে যে হ্যাশ ইনক্লুড আইও, এটা গোল্যাং এর জন্য এখানেও কিছু হেডার ইনপুট থাকবে। এই এফএমটি মানে হচ্ছে ফরম্যাটিং করা। এই কোডগুলোকে আপনার কে লিখে দিয়েছে বলেন তো? গোল্যাং যারা বানাইছে, গোল্যাং ডিজাইনার। এটা কোন লেয়ার? এই এফএমটি যে লাইব্রেরি, এটা একটা কোড, এখানে লাখ লাইনের কোড থাকতে পারে, হাজার লাইনের কোড থাকতে পারে। এটাকে আপনি লিখেছেন না, কে লিখেছে? এটা গোল্যাং যারা ডিজাইন করেছে, গোল্যাং এর ইঞ্জিনিয়ারটা আপনাকে দিয়েছে, যেগুলো আপনি আপনার কোডের মধ্যে ইউজ করতে পারেন। এই প্রোগ্রামটা প্রথমে 2 ফেজ স্ক্যানে যাবে, ধরেন প্রথম 2 পেজ স্ক্যানে গেল। আমাদের মেইন গোলকে, এই প্রোগ্রামটা রান হবে কোথায় থেকে? গোল্যাং রান হবে কোথায় থেকে বলেন? মানে এক্সিকিউশন শুরু হবে কোথায় থেকে? এই যে মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হবে, ঠিক আছে? fmt.println, প্রিন্ট লাইন, তার মানে বুঝতেই পারতেছেন এই যে ডাবল কোটেশনের মধ্যে যে বাক্যটুকু দেয়া আছে, এখানে আপনার নাম থাকতে পারে, কোন একটা দেশের নাম থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। বাক্সের মধ্যে যতটুকু দেয়া আছে, এতটুকু জায়গা সে কোথায় প্রিন্ট করবে বলেন তো?
কনসোলে প্রিন্ট করবে, অথবা কোনো একটা আউটপুট ডিভাইসে প্রিন্ট করবে। আমাদের ক্ষেত্রে এটা কনসোলে প্রিন্ট করবে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে কি মেইন জায়গাটা আছে? মেইন জায়গাটা আছে, ইম্পোর্ট আছে, ইম্পোর্ট আছে। এই ইম্পোর্টটা কিসের সাথে সাদৃশ বলেন তো? এই ইম্পোর্টটা দেখেন, এখানে ইনক্লুড আছে, তাই না? তারপর নিচে গেলে দেখবেন এখানে ইনক্লুড আইও স্ট্রিম আছে, তাই না? সি শার্পের মধ্যে সিস্টেম আছে, গো এর মধ্যে এটা আছে এফএমটি, রাইট? এফএমটি ডট প্রিন্টএলএন। বুঝতে পারছেন? দ্যাটস প্রোগ্রামিং। এখানে ডিফিকাল্ট কি আছে? এই হ্যালো ওয়ার্ল্ডটা এক একজন এক একভাবে প্রিন্ট করছে। এখন আপনার মানে মেইন কোডিং এর মজা হচ্ছে যে কোডারদের আসলে এই লেয়ারগুলো মুখস্থ করার আর দরকার নেই মডার্ন ডেইজে। কেন মুখস্থ করার দরকার নেই? গোতে এইটা, এইটাতে এইটা, সেটাতে সেইটা। কোডারদের জন্য ইজি হয়ে গেছে কাজ, যে তারা চ্যাট জিপিটি ইউজ করে বা এলএলএম টুল ইউজ করে এগুলো বাই ডিফল্ট বানায় নিতে পারে, বাই ডিফল্ট করে নিতে পারে। এখানে তাদের জন্য অনেক অনেক কমপ্লেক্সিটিস কমে গেছে। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল। আই হোপ যে এই ক্লাসটা আপনারা শিখতে পারছেন অনেক কিছু। আমি যে বলতে চাইছি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে একদম কোডিং কীভাবে ডেটা টাইপস এবং ভ্যারিয়েবলস এগুলো নিয়ে কথাবার্তা হবে, এবং এই যে বললাম 2 ফেজ এক্সিকিউশন, এটা নিয়েও কথাবার্তা হবে। 1 ফেজেও একটা ইনিশিয়াল স্ক্যান করে, সেটা তো আমরা আজকে দেখলাম না আসলে কীভাবে কাজ হয়। সেকেন্ড ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেল দেখবো, সাথে আমরা ডেটা টাইপস, ভ্যারিয়েবলস এগুলো নিয়েও কথাবার্তা বলবো। কম্পিটিশনের কানেকশন পয়েন্টগুলো নিয়ে আরও কথাবার্তা হবে। তো এই ক্লাসগুলো নিয়ে আমি একটু মজা পাই, এই ক্লাসগুলো নিয়ে আমার একটু ভালো লাগে নিতে। তারপরে ক্লাসগুলো যদিও আরও বেশি ইম্প্যাক্টফুল হবে, বাট এই ক্লাসটাও আসলে খুবই 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 ইম্পর্টেন্ট সবার বোঝার জন্য। এখন এই ক্লাসটা করার পরে আসলে আপনারা কী করবেন? এই ক্লাসটা করার পরে আমার যে ক্লাসগুলো নিলেন, দেখলেন, দেখার পর আপনি একটা নলেজ, একটা ক্লাস নোটস বানাবেন। যে ক্লাস নোটস বানায় জাস্ট আপনি শেয়ার করবেন, আপনার নিজের একটা ডকুমেন্টেশন আপনি রেডি রাখবেন যে এই জিনিসগুলো আমি এইখানে এইগুলো শিখলাম। সেগুলো গুগল ডকে হতে পারে, বা একটা ভালো ওয়েবসাইট হচ্ছে নোশন। নোশনেও আপনি গিয়ে ইউজার প্রোফাইল ক্রিয়েট করে এগুলো রাখতে পারেন। চাইলে আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন যে আপনি জিনিসগুলো এইভাবে এইভাবে শিখলেন। এনিওয়াইজ, আজকে অনেক কথাবার্তা হলো, মন মেজাজ একটু খারাপ ছিল, বাট ক্লাস নিতে নিতেই আসলে একটু এখন বেশ এনার্জেটিক লাগছে। আশা করি যে আরও ক্লাস মেক করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর গিভিং লাভ টু দিস কোর্স অ্যান্ড টু দিস অ্যানাউন্সমেন্ট। অনেকেই অ্যানাউন্স মানে নিজেরাই কমিটেড হয়েছেন যে কোর্সটা করবেন। আই হোপ যে এটা আমরা কন্টিনিউ করতে পারবো আর কি। সো এটা এইরকমই যাবে আর কি, ক্লাস সাইজ বেশি বেশি থাকবে, এটা শর্ট শর্ট বুট ক্যাম্পের মতো চিন্তা করতে পারেন। তো আমরা ডেটা টাইপস এবং ভ্যারিয়েবলস নিয়ে এরকম আরেকটা বুট ক্যাম্প টাইপের সেশন করবো আর কি। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কোর্সটা শেয়ার করবেন যাদের ভালো লাগবে আর কি, ভালো না লাগলে শেয়ার করবেন না। আর অনেস্ট অপিনিয়ন দিতে ভুলবেন না, রেসপেক্টফুল থেকে অনেস্ট অপিনিয়ন। যেমন রেসপেক্টফুল থেকে অপিনিয়ন না দিলে আমি গ্রো করতে পারবো না, আপনিও গ্রো করতে পারবেন না। বাট আই ওয়েলকাম অলওয়েজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। অবশ্যই সেটা ব্যাড ল্যাঙ্গুয়েজ অথবা ব্যাড ম্যানারিজমের মধ্যে না। আপনারা যে কোনো প্রকারের ক্রিটিসিজম আমাকে করতে পারেন, রাইট? যে কোনো প্রকারের ক্রিটিসিজম ওয়েলকাম। আল্লাহ হাফেজ।